গুড ডে এভরিওয়ান। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের আরেকটি ক্লাসে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আর আজকের ক্লাসে আমি আইএলটিএস জিটি রাইটিং নিয়ে কথা বলবো। যেহেতু এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়েরই একটা পার্ট বা রাইটিং ইংলিশের একটা পার্ট, সেই হিসেবে আমি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করবো হচ্ছে মেনলি জিটি রাইটিং নিয়ে। আর জিটি রাইটিংয়ের ভিতরে আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে যে ফর্মাল রাইটিং। আমরা এর আগে আমাদের জিটি রাইটিংয়ের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আমরা জিটি রাইটিং সম্পর্কে একটা পরিচিতি নিয়েছিলাম। তো যেই ভিডিওটার মাধ্যমে আমরা জিটি রাইটিং সম্পর্কে পরিচিতি নিয়েছিলাম বা জিটি রাইটিং কী কীভাবে করবেন তার উপর একটা আইডিয়া দেওয়া হয়েছিল, সেই ভিডিওটি আমার এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে। যারা দেখেননি তারা একটু কষ্ট করে দেখে আসবেন, আর যারা দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে সবাইকে সুস্বাগত। তো জিটি রাইটিং নিয়ে যদি আমরা একটু কথা বলি, তো জিটি রাইটিংয়ে আপনাকে কিছু বিষয়ের উপরে লিখতে হয়, যে বিষয়গুলো হচ্ছে যে স্পেসিফিক করা থাকে, কিছু ক্যাটাগরি থাকে। আমরা 4 থেকে 5টা ক্যাটাগরি মানে সিলেক্টেড করা আছে, যে সিলেক্টেড ক্যাটাগরিতে মেনলি লিখতে হয়। কিন্তু সেই ক্যাটাগরির ভিতরেও আবার 2 ধরনের রাইটিং আমরা সাধারণত দেখতে পাই বা লিখতে হয় আমাদেরকে। একটা হচ্ছে ফর্মাল আর একটা ইনফর্মাল। সাধারণত কোশ্চেনের টোনেই আমরা বুঝতে পারি যে কোনটা ফর্মাল রাইটিং এবং কোনটা ইনফর্মাল রাইটিং। তো যেহেতু আমাদেরকে ফর্মাল ইনফর্মাল এই দুটো রাইটিংয়ে লিখতে হয়, তো এই কারণে ফর্মাল রাইটিং লেখার ফরম্যাটগুলো কী এবং ইনফর্মাল রাইটিং লেখার ফরম্যাটগুলো কী, এই সবগুলো বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি টানা জিটির কিছু ভিডিও দিয়ে যাচ্ছি, যাতে জিটি যারা প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস জেনারেল ট্রেনিং যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা বিদেশে মাইগ্রেশন করতে যাবেন, তাদের জন্য যাতে হেল্পফুল হয়। পাশাপাশি আমি একাডেমিক রাইটিংগুলো অবশ্যই রেগুলার পাবলিশ করে যাব। তো এই যে জিটি রাইটিং আপনি ইমপ্রুভ করতে চাচ্ছেন, জিটি রাইটিং ইমপ্রুভ করার জন্য আপনাকে যেহেতু বলেছি অলরেডি 4-5টা ক্যাটাগরি, যেটা আমার পূর্বের ভিডিওতে দেখে আসবেন, সাথে টোনের একটা ব্যাপার আছে, ফর্মাল এবং ইনফর্মাল। তো সেই ফর্মাল এবং ইনফর্মাল যে টোনগুলো আছে সেগুলোই মেনলি আজকে আমরা জানার চেষ্টা করব। তো আজকের আলোচনার মূল বিষয় ফর্মাল রাইটিং। তো ফর্মাল রাইটিংয়ে কী কী বিষয়গুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, কী কী বিষয়গুলো মেনটেন করতে হবে না, সেই বিষয়গুলো জানার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কষ্ট করে দেখবেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি স্লাইডে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, আমরা সরাসরি স্লাইডে চলে আসলাম এবং স্লাইড থেকে আমরা দেখব যে আপনি কিভাবে জিটি ফর্মাল রাইটিংটা লিখতে পারেন। আমরা স্লাইডের হোম পেজে আছি। আসুন আমরা পরের যে পেজটা আছে সেটাতে চলে যাই। তো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডুস অফ দি ফর্মাল রাইটিং, মানে ফর্মাল রাইটিংয়ের কী কী বিষয়গুলো করণীয়, আপনাকে কী কী বিষয়গুলো করতে হবে, সেই বিষয়গুলো আমি লিস্টিং করে এখানে দিয়ে দিয়েছি এবং পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে গিয়ে ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম আপনাকে উপস্থাপন করতে হবে। অর্থাৎ যদি ফর্মাল রাইটিংটা সাধারণত আমরা যাকে স্যালুটেশন করি, যাকে সম্বোধন করি, তাকে ডিয়ার দিয়ে সম্বোধন করব। আর স্যার বা ম্যাডাম যদি সম্বোধন করতে না হয়, যদি কারো নাম যদি হয়ে থাকে, তাহলে ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে মিস্টার এবং মিস এই ধরনের একটা ইন্ট্রোডাকশন দিয়ে বা স্যালুটেশন দিয়ে তারপরে হচ্ছে কি আপনাকে তার আগে ডিয়ার দিয়ে এরপরে শুরু করতে হবে। তারপরে আপনি কিছু লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে পারেন, যেমন ধরেন হাউএভার, কনসিকুয়েন্টলি, হ্যাঁ, অন দ্য আদার হ্যান্ড, বা এইরকম কিছু লিঙ্কিং ওয়ার্ড আছে, যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এরপর আপনারা ব্যবহার করতে পারেন কিছু ফ্রেজ অ্যান্ড ভোকাবুলারি। বিশেষ করে ফর্মাল লেটার রাইটিংয়ের জন্য কিছু স্পেসিফিক ফ্রেজ অ্যান্ড ভোকাবুলারি আছে, সেগুলো হয়তো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এখানে 2-একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, যেটা আপনাদের জন্য সুবিধা হবে। আমি স্ক্রিন থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কারণ ফোন মি পার্সোনালি মিনস হচ্ছে কি আমাকে ব্যক্তিগতভাবে ফোন করতে পারেন। আই এম এন্টাইটেল টু, মানে আমি এটার জন্য আমাকে এন্টাইটেল করা হয়েছে। দেন কন্ট্যাক্টেড, হ্যাঁ, তারপরে হচ্ছে উইথ রিগার্ড টু দ্য ফলোয়িং ডেজ। এই যে ফ্রেজগুলো আছে, আমরা যারা ইংরেজি মানে খুব ভালো বুঝি না, তাদের জন্য হয়তো মনে হবে সবই একই রকম, কিন্তু না। দেখুন, আপনি যাকে ফর্মাল সম্পর্ক তাকে কিন্তু তুমি বা আপনি বলছেন, যার সাথে ইনফর্মাল সম্পর্ক তাকে আপনি তুই বলছেন। সো এখানেও কিন্তু ব্যাপারটা এরকম। ইংরেজিতেও কিছু ফর্মাল শব্দ আছে, ফ্রেজ আছে, কিছু ইনফর্মাল শব্দ আছে, ফ্রেজ আছে। এগুলো হচ্ছে চিঠিতে লেখার জন্য সেই সকল ফর্মাল ফ্রেজ যেগুলো আপনি চাইলে মানে রাইটিংয়ে লিখতে পারেন। দেন ফর্মাল সেন্টেন্স দিয়ে শেষ করতে হবে। ফর্মাল সেন্টেন্স দিয়ে কীভাবে শেষ করতে পারেন, যেমন ইয়োর ফেথফুলি, তারপরে আপনার নাম পুরোটা, হ্যাঁ, এভাবে করে আপনি ফর্মাল সেন্টেন্স দিয়ে শেষ করতে পারেন। তো এটা হচ্ছে কি ডুস অফ দ্য ফর্মাল রাইটিং, মানে আপনি হচ্ছে কি ফর্মাল রাইটিং লিখতে গেলে কী কী বিষয়গুলো আপনি করবেন। দেন হচ্ছে আপনি কী কী বিষয়গুলো করবেন না, মানে ফর্মাল রাইটিংয়ে কোন কোন বিষয়গুলো আপনার করা ঠিক হবে না। প্রথমত হচ্ছে কি কোনো কন্ট্রাকশন ফর্ম ইউজ করা যাবে না, মানে আই অ্যামকে আমরা যেমন শর্ট করে বলি আম, ঠিক ইউ আরকে শর্ট করে বলি ইউ আর, হ্যাঁ, দে আরকে শর্ট করে বলি দে আর। এই ধরনের কোনো ধরনের ফর্মাল মানে ইনফর্মাল কোনো ধরনের কন্ট্রাকশন এটা ব্যবহার করা যাবে না। আর শুরুতে কোনো শুভেচ্ছা দেওয়া জরুরি নয়, মানে শুরুতে যে আমরা গ্রিট করি
হ্যাঁ, এই ধরনের গ্রিড করাটা ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে এটা জরুরি নয়। দেন হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেশন মার্ক যেগুলো আছে, সেটা আমরা অনেক সময় ইনফর্মাল রাইটিংয়ের ভিতরে নিজের এক্সাইটমেন্ট প্রকাশ করার জন্য আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বা এক্সক্লামেটরি মার্ক আমরা ব্যবহার করে থাকি। সেটা হয়তো আপনি ফর্মাল রাইটিংয়ে ব্যবহার না করলেও আপনার চলবে। দেন কোনো সরাসরি প্রশ্ন না করাটাই ভালো। যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে ইনডিরেক্টলি বা প্যাসিভ ওয়েতে কোশ্চেন করবেন, আর মানে ডিরেক্টলি কোনো কোশ্চেন না করাটাই ফর্মাল রাইটিংয়ে বেটার। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি ডুস অ্যান্ড ডোন্টস। তাহলে এই ডুস অ্যান্ড ডোন্টসগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, যেগুলো ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন আসুন আমরা জানি যে আপনি যখন অ্যাপোলজি, আমরা জানি যে যেহেতু আগেই বলেছি লেখাগুলোতে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, তো আপনি যখন অ্যাপোলজি বা আপনি যখন ক্ষমা চাওয়ার জন্য যখন আপনি লিখবেন, তখন আপনি কীভাবে লিখবেন বা শুরুটা কীভাবে করবেন। যেমন আই এম অ্যাফ্রেইড, তারপর একটা বাক্য বলে ফেললেন, আই মাস্ট অ্যাপোলোজাইজ অ্যাবাউট, হ্যাঁ এইটা বিষয় আমি ক্ষমা চাচ্ছি, আই এম টেরিবলি সরি। হ্যাঁ, এই ধরনের টোনগুলো, এই ধরনের শব্দগুলো, এই শব্দগুলোই কিন্তু এক একটা টোন হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ, এই শব্দগুলো ব্যবহার করতে হবে হচ্ছে কি আপনার ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাপোলজি, যদি আপনি ক্ষমা চাওয়া রিলেটেড কোনো চিঠি যদি লিখেন। দেন যদি আপনি কোনো কমপ্লেইন করেন, সেই কমপ্লেইন করার ক্ষেত্রে ফ্রেজগুলো কীরকম হতে পারে, যেমন আই ফিল সামথিং শুড বি ডান অ্যাবাউট, মানে আমার কাছে মনে হচ্ছে যে এইটা মানে এটা নিয়ে কিছু একটা করা উচিত। তারপর হচ্ছে কি আই এম নট স্যাটিসফাইড উইথ, আমি ওই প্রোডাক্টটা নিয়ে হয়তো আমি স্যাটিসফাইড না। আই মাস্ট কমপ্লেন অ্যাবাউট, আমার অবশ্যই এটা নিয়ে কমপ্লেন করা উচিত বা আমি করব। হ্যাঁ, এরকম কিছু কথা দিয়ে আমরা সাধারণত ফর্মাল কমপ্লেন যে লেটারগুলো আছে, সেই কমপ্লেন লেটারগুলো ফর্মাল টোনগুলো এরকম হবে। নেক্সট হচ্ছে যে যদি রিকোয়েস্ট যদি আমরা করি, মানে আমার লেটারের মাধ্যমে যদি কোনো অনুরোধের কোনো লেটার যদি আমাকে লিখতে হয়, তাহলে আমরা কিভাবে সেটা প্রকাশ করবো। যেমন আমরা প্রকাশ করতে পারি, আমরা স্টার্ট করতে পারি বা আমরা মাঝে ইউজ করতে পারি আই ওয়ান্ডার ইফ ইউ কুড, হ্যাঁ, কুড ইউ প্লিজ, তারপরে হচ্ছে কুড ইউ পসিবলি, এরপরে উড ইউ মাইন্ড, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা হতে পারে উড ইট বি গ্রেটফুল ইফ ইউ উড, হ্যাঁ, এটা কি ভালো হয় না যে মানে আপনি যদি আপনি এটা করেন, এরকম করে কিছু ফর্মাল এই ফ্রেজগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এগুলো যে দিয়েছি এগুলো অবশ্যই ভিডিও প্রয়োজন হলে বারবার দেখেন, দেখে দেখে এই ফ্রেজগুলো মুখস্থ করে ফেলেন। যখন আপনি মোটামুটি একটা অ্যান্সার লিখবেন, তখন সেই অ্যান্সার সম্পর্কে মোটামুটি আপনার একটা আইডিয়া হয়ে যাবে। তখন দেখা যাবে যে আপনি অ্যান্সারগুলো লিখতে যেয়ে এই ফ্রেজগুলো ব্যবহার করেছেন। এই ফ্রেজগুলো অত্যন্ত জরুরি, যেগুলো আপনি রাইটিংয়ের ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতেই হবে, ঠিক আছে। দেন সাজেশন, সাজেশনের ক্ষেত্রে আমরা কী করবো, সাজেশনের ক্ষেত্রে এই ধরনের কিছু ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি, যেমন পারহ্যাপস উই কুড, তারপর হচ্ছে কুড ইউ প্লিজ, এরপরে মে আই সাজেস্ট দ্যাট, হ্যাঁ, আমরা বলতে পারি মে আই সাজেস্ট দ্যাট, আই উড লাইক টু সাজেস্ট দ্যাট, আই উড লাইক টু সাজেস্ট দ্যাট। হ্যাঁ, এরকম কিছু ফ্রেজ আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এগুলো সাজেশনের ক্ষেত্রে। তাহলে আমরা কী জানলাম, আমরা অ্যাপ্রোচের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা কমপ্লেইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে ফর্মাল রাইটিংয়ে কী ধরনের ফ্রেজ ব্যবহার করতে পারি, এবং আমরা সাজেশনের ক্ষেত্রে কী ধরনের ফর্মাল রাইটিংয়ে ব্যবহার করতে পারি। তো এইগুলোই যদি মোটামুটি আপনারা ব্যবহার করেন ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ফর্মাল রাইটিংটা আশা করি যে একটা ভালো স্কোর আপনাকে এনে দিতে পারবে। তো আইএলটিএস চিঠি রাইটিংটা এত কঠিন কোনো কিছু না। নর্মালি আমরা যে কাউকে যখন চিঠি লিখি বা দরখাস্ত লিখি, এটা যেভাবে আমরা ছোটোবেলা থেকে সবাই মোটামুটি এই প্র্যাকটিসটা করে আসছেন, তো ওইভাবে করেই আপনাকে আসলে পুরো লেখাটা লিখতে হবে। তো যাই হোক, আমি আমার এই ছোটো ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি ফর্মাল রাইটিংয়ের কিছু ডুস অ্যান্ড ডোন্টস এবং কিছু ফর্মাল টোন বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের লেখার উপরে বেস করে সেগুলো আমি আপনাদেরকে জানানোর জন্য। এগুলো যদি চেষ্টা করবেন বেশি বেশি করে প্র্যাকটিস করার, বেশি বেশি করে পড়ার, এবং প্রয়োজন আমার এই ভিডিওটা বারবার দেখেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেন, আর লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আজকের ভিডিও থেকে আপনি কী কী শিখলেন, কী কী শব্দগুলো আমি ব্যবহার করেছি, এগুলো একটু প্রয়োজনে কমেন্টে লিখে দেন, তাতে আমি বুঝতে পারবো যে আপনি মোটামুটি শিখতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।